ব্রেন সায়েন্স দিয়ে আমরা বোঝার চেষ্টা করব কেন পরীক্ষার হলে আমরা ম্যাথ ভুলে যাই, কেন পরীক্ষার হলে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, কেন ম্যাথ পরীক্ষার সময় আমরা টাইম ম্যানেজমেন্ট করে লিখতে পারি না, বা দেখা যায় যদি একটু প্রশ্ন ঘুরায় দেয় বা প্যাটার্ন চেঞ্জ করে দেয় আমরা অ্যান্সার করতে পারি না, আমরা প্যানিক করি। কেন করি, ব্রেইনে অ্যাকচুয়ালি তখন কি হয় সেই জিনিসটা আমরা চেষ্টা করব বোঝার জন্য। অ্যাজ আ ব্রেইন এক্সপার্ট, ইন্টারন্যাশনালি সার্টিফাইড ব্রেইন কোচ, আমি এই জিনিসগুলো আজকে তোমাদেরকে এক্সপ্লেন করব। দেখো, একটা রিসার্চ দিয়ে ফার্স্টে শুরু করি। ওর নাম হচ্ছে কি অস্টিন নেইভার, অস্ট্রেলিয়ার একটা ছেলে। আন্ডার 10 কাপস টেকিং গেমে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়। কাপস টেকিং গেম তোমরা অনেকে ইউটিউবে দেখছো যে কে কত তাড়াতাড়ি কাপগুলো সাজাইতে পারে, এরকম একটা গেম আছে। সো এই ছেলে এত দ্রুত করে যে হি ইজ আ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সো এই জায়গাটাতে একজন নিউরো সায়েন্টিস্ট ডেভিড ইগলম্যান উনি একটা গবেষণা করেন, ওখানে একটা রিসার্চ করেন। ওর ব্রেনের মধ্যে আসলে অ্যাক্টিভিটিটা কি হয়, ও কেন এত দ্রুত করতে পারে, এটা হচ্ছে উনি একটু দেখতে চান। সো ডেভিড ইগলম্যান নিজেও চেষ্টা করেন এরকম কাপগুলো সাজানোর জন্য, ওকেও চেষ্টা করতে বলেন। দেখা যায় ডেভিডের খুব, এটা একটা ভিডিও আছে ডেভিড ইগলম্যানের ওয়েবসাইটেই। সো ভিডিওটা মানে ডাউনলোড করা যায় না, তাই ভাই দেখাইতে পারতেছি না, বাট তোমরা কেউ গেলে দেখতে পাবা। সো ওই মানে পুরো রিসার্চটা প্রসেসটা কিভাবে করা হয়। সো ওদের মাথায় কিছু ইলেকট্রোড বসানো হয় দুইজনের মাথায়। সো মানে এটা দেখার জন্য যে ওদের ব্রেইনে অ্যাক্টিভিটিটা আসলে কিরকম হয়। সো ডেভিড ইগলম্যান যখন ট্রাই করে তখন দেখা যায় যে ওর ব্রেইনের অ্যাক্টিভিটি অনেক বেশি, দেখো অনেকগুলা ওয়েভ এখানে দেখা যাচ্ছে, ওর ব্রেইন অনেক সক্রিয়। ওই যে দেখো এই অ্যাক্টিভিটি হলো অনেক বেশি দেখা যাচ্ছে, এই যে দেখো। আর এইখানে দেখো অস্টিনের ব্রেইনে কিন্তু এত অ্যাক্টিভিটি নাই, খুবই কম অ্যাক্টিভিটি, এবং ওয়েভটা ডিফারেন্ট, একটা ডিফারেন্ট ওয়েভ। সো ওর ব্রেইনে ওর ব্রেইনকে অনেক বেশি এনার্জি, মানে এই সায়েন্টিস্টকে অনেক বেশি এনার্জি খরচ করতে হয়, কারণ তার ব্রেইনে বিটা ওয়েভটা তখন অ্যাক্টিভ থাকে, আর অস্টিনের ব্রেইনে তখন আলফা ওয়েভটা অ্যাক্টিভেট থাকে। কেন জানো? চলো সেটা একটু বোঝার চেষ্টা করি। ডেভিডের ব্রেইনে বেশি এনার্জি খরচ হয় এবং বিটা ওয়েভ হচ্ছে গিয়ে তখন অ্যাক্টিভ থাকে। অস্টিনের ব্রেইনে আলফা ওয়েভ তখন বেশি অ্যাক্টিভ থাকে। আলফা ওয়েভ কখন অ্যাক্টিভ থাকে জানো? যখন আমরা অনেক বেশি কাম অ্যান্ড রিল্যাক্স থাকি তখন। তার মানে আমাদের অস্টিন যখন এই স্টেকিংটা করতেছিল কাপের, তখন ওর ব্রেইন অনেক বেশি কাম ছিল। যেখানে আমাদের সায়েন্টিস্ট ডেভিড ইগলম্যান হচ্ছে অনেক বেশি প্যারা নিয়ে এটা করতেছিল, বিকজ তার অনেক কষ্ট হচ্ছিল, স্ট্রেস প্যারা খাচ্ছিল সে, এবং তাই তার বেশি এনার্জি লাগতেছিল এবং বিটা ওয়েভ হচ্ছে নিঃসরিত হচ্ছিল। আমরা যখন স্ট্রেস থাকি, প্রবলেম সলভ করি, তখন আসলে বিটা ওয়েভ বেশি অ্যাক্টিভ হয় আমাদের ব্রেইনে। আমরা যখন কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করি, টেনশন করি, দেন বা কোনো প্রবলেম সলভ করি, তখন আসলে বিটা ওয়েভ বেশি অ্যাক্টিভ থাকে। এক্স্যাক্টলি আমাদের সায়েন্টিস্ট এই যে দেখো এটা সলভ করার চেষ্টা করতেছিল সাজানোর। সো এই জন্য ওর বিটা ওয়েভ বেশি অ্যাক্টিভ ছিল। সো আমরা যদি কোনো কাজে এক্সপার্ট হই তখন আমাদের ব্রেইন কাম থাকে, কারণ আমি তো এটা এমনিতেই পারি, আমি তো এক্সপার্ট, আমার তো এটার জন্য খুব বেশি ইফোর্টস দিতে হয় না। বাট যদি আমরা বিগিনার হই তখন আমাদের ব্রেইন একটু ওভার ওয়ার্ক করে, এক্সট্রা ওয়ার্ক করতে হয়, তখন ব্রেইনকে আসলে বেশি এনার্জি দিতে হয়, বেশি এনার্জি খরচ করতে হয়, এবং অ্যাজ এ রেজাল্ট ব্রেইন ওই কাজটা খুব বেশিক্ষণ করতে চায় না, মজা পায় না, মোটিভেটেড হয় না। কেন? কারণ বেশি এনার্জি খরচ করতেছে, করতে করতে একসময় এনার্জি শেষ হয়ে যায়, ব্রেইন টায়ার্ড হয়ে যায়। বুঝতে পারছো? সো এই জন্য বিগিনার হলে দেখবা সব কাজ ডিফিকাল্ট লাগে, সব কাজ ডিফিকাল্ট লাগে। তুমি জীবনের প্রথমে হাঁটার কথা বলো, সাইকেল চালানোর কথা বলো, খেলার কথা বলো, বিগিনারে কিন্তু আমরা বেস্ট হয়ে যাই না, একটু প্যারা খাই, করতে বিরক্ত লাগে, অনেক তাড়াতাড়ি দ্রুত টায়ার্ড হয়ে যাই। সো তখন দেখা যায় আসলে ব্রেনের মধ্যে এই জিনিসটা হয়। এবং এছাড়া আমরা যদি ওভারঅল শিখি যে এই ব্রেইন ওয়েভ জিনিসটা কি, আপনি ভাইয়া আলফা ওয়েভ বলতেছেন, বিটা ওয়েভ বলতেছেন, দেখো আমাদের ব্রেইনে অনেক ধরনের ওয়েভ আসলে অ্যাক্টিভেট থাকে বা সক্রিয় অবস্থায় থাকে। বাট এক এক কাজের সময় এক এক ওয়েভ একটু বেশি ডমিনেন্ট থাকে, মানে একটু বেশি সক্রিয় থাকে। যেমন ভাইয়া যদি বলি, ঘুমের সময় আমাদের ব্রেইনে ডেল্টা ওয়েভটা বেশি অ্যাক্টিভেট হয়। আমরা যখন ঘুমাই, গভীর বিশ্রাম করি, কল্পনা করি কোনো কিছু, তখন থিটা ওয়েভটা, এই যেখানে হার্টজ গুলো দেওয়া আছে, কম্পাঙ্কগুলো দেওয়া আছে, দেন আমরা জানি কম্পাঙ্কের একক হচ্ছে কি হার্টজ, যেটা হচ্ছে কি পার সেকেন্ড, তাই না? তোমরা ফিজিক্স অধ্যায় 7 তো পড়ছো এটা, অধ্যায় 7 কিন্তু তোমাদের শর্ট সিলেবাস আছে এসএসসি 26-এর। সো এই যে শান্ত রিল্যাক্সড অবস্থায় থাকে, মানে আমরা যখন থাকি তখন আমাদের আলফা ওয়েভ হচ্ছে অ্যাক্টিভেট থাকে। সো চিন্তা ও প্রবলেম সলভিং এর সময় আমাদের ব্রেইন হচ্ছে গিয়ে বিটা ওয়েভটা বেশি অ্যাক্টিভেট থাকে। এই যে দেখো, চিন্তা ও প্রবলেম সলভিং। দেন আমরা যখন কনসেন্ট্রেশন দেই কোনো কাজে, প্ল্যানিং করি, সো তখন হচ্ছে গিয়ে আমাদের গামা ওয়েভ অ্যাক্টিভেট থাকে। সো আমাদের মস্তিষ্কে সব ধরনের ওয়েভই একসাথে থাকে, বাট কাজ অনুযায়ী এক এক সময় এক একটা বেশি অ্যাক্টিভেট থাকে। এন্ড এই ওয়েভ জিনিসটা কি? এই ওয়েভ জিনিসটা হচ্ছে দেখো, এগুলো আসলে নিউরনের কার্যকলাপ থেকে তৈরি হওয়া বৈদ্যুতিক সংকেতের গড় মান। জার্মান বিজ্ঞানী এটা হচ্ছে আবিষ্কার করে ফার্স্টে মানুষের এই যে ইলেকট্রোসেফালোনিগ্রাম। তোমরা অনেকবার আমার মুখে ইইজি শুনছো, যে ইইজির মাধ্যমে, এফএমআরআই স্ক্যানের মাধ্যমে। সো এগুলো আমি কখনো ব্যাখ্যা করতে চাইনি, এগুলো তোমাদের সাথে রিলেটেবল না, ভিডিও বড় হয়ে যায়, তোমরা বিরক্ত হবা। সো এটাই হচ্ছে ফাইনালি সেই ইলেকট্রোএনসেফালোগ্রাম হলো এমন কোন পদ্ধতি যার মাধ্যমে মস্তিষ্কের সামগ্রিক বৈদ্যুতিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। সো চাইলে জাস্ট এই জায়গাটাতে ভাইয়া অনেক ব্যাখ্যা দিতে পারতাম,
বাট আনফরচুনেটলি এটা আমাদের ভিডিওর সাথে অতটা রিলেটেড না, আমরা জাস্ট জিনিসগুলোকে একটু সিম্পল রাখার চেষ্টা করতেছি। সো আমরা ব্রেইন ওয়েভ কি বুঝতে পারলাম, বৈদ্যুতিক সংকেতগুলোর আসলে গড়মান এবং কোন কাজের সময় কোন ওয়েভগুলো বেশি অ্যাক্টিভেট থাকে এইটা আমরা জেনে নিলাম। এখন এইটা জেনে আমরা বেসিক্যালি বুঝতে পারলাম যে আমাদের ব্রেইন যখন বিগিনার লেভেলে কোনো কাজ করে তখন ব্রেইনের বিটা ওয়েভ বেশি অ্যাক্টিভেট থাকে, যার ফলে আমরা তখন আসলে স্ট্রেস থাকি এবং আমরা থিঙ্কিং প্যাটার্নে থাকি, আমাদের চিন্তা করে করে, ওই যে ডেভিড ইগলম্যান যখন কাপগুলো সাজাচ্ছিলেন তাকে কিন্তু চিন্তা করে করে সাজানো লাগতেছে কোনটার পরে কোনটা নিবে। সো দ্যাট ইজ হোয়াই এই যে দেখো হেভি থিঙ্কিং অ্যান্ড বিটা ওয়েভ বেশি অ্যাক্টিভেট থাকে। আর যখন এক্সপার্ট তখন তুমি এটা অটোমেটিক ভাবে করতে পারো, তোমার এটা করতে করতে অভ্যাস হয়ে গেছে। ওই যে বাচ্চাটা যখন কাপগুলো সাজাচ্ছে, সো তখন এটা করতে করতে অভ্যাস হয়ে গেছে, এটা অটোমেটিক ফেজে চলে গেছে, তখন ওর আলফা ওয়েভটা বেশি অ্যাক্টিভেট হয়। তার মানে আমরা যদি আমাদের ব্রেনে আলফা ওয়েভটাকে অ্যাক্টিভেট করতে পারি বা আমরা যদি অটোমেটিক ভাবে ম্যাথগুলো সলভ করতে চাই, সো দেন উই নিড দিস বেসিক্যালি। বাট আমরা সেটা কিভাবে পারবো, এই ভিডিও দেখতে থাকো, ইনশাআল্লাহ আমরা সেটা শিখে যাব। এবার আসো, যখন একটা স্টুডেন্ট নতুন ম্যাথ করে, আমার মনে আছে আমি যখন প্রথমবার ত্রিকোণমিতি করি, আমার ক্লাস 9 এর পড়া শুরু হয়েছে ত্রিকোণমিতি দিয়ে, এবং আমাকে যিনি শিখাইছেন ত্রিকোণমিতি ওই টিচার আমার ক্লাস 8 এর পুরনো টিচার ছিলেন। সো ক্লাস 8 এ আমি ক্লাসে কখনো একটা সিম্পল বকাও খাই নাই, মাইরও খাই নাই, বাট ত্রিকোণমিতি করার সময় আমি খুব প্যারা খাচ্ছিলাম, বুঝতেছিলাম না, এবং উনিও প্রথমবার আমাকে কোনো কাজে স্ট্রাগল করতে দেখতেছে। কারণ আমার মনে আছে আমি প্রথমবার ওনার কাছে ধমক খাইছি এই ত্রিকোণমিতির জন্য। সো ওই ত্রিকোণমিতির জন্য আমার ধমক খাওয়া লাগছে কেন? বিকজ কমপ্লিটলি নতুন ত্রিকোণমিতি কিন্তু ক্লাস 9 এ আমরা শিখি। পোলাপাইন যেমন তেরা লম্বা ভূত এসব সূত্র দিয়ে তোমরা সূত্রগুলো মুখস্থ করছো ছন্দ দিয়ে, ভাইয়া কিন্তু ডিরেক্ট সূত্র মুখস্থ করছি। দেন ম্যাথ গুলা যে আসলে কোন সূত্র দিয়ে ম্যাথটা হবে আমরা প্যারা খেয়ে যেতাম শুরুতে ম্যাথ করতে গেলে, মানে আমিও প্রবলেম হইতো যে কোন সূত্রটা হবে। সাইন ইজ ইকুয়াল টু একবার দেখি যে মানে ট্যান ইজ ইকুয়াল টু একবার দেখতেছি একটা সূত্র আসে, আবার দেখি মানে 1/cot থিটা আসে, আবার দেখি যে ট্যান ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। এখন আমি কেমনে বুঝবো যে এখানে 1/cot থিটা বসাইতে হবে নাকি হচ্ছে সাইন থিটা বাই কস থিটা বসাইতে হবে? সো শুরুর দিকে আমি কনফিউজ থাকতাম যে সূত্র তো অনেকভাবে বসানো যায়, সো কোনটা আমি এখানে বসাবো। সো কেন আমি এটা ভাবতাম জানো, বা কেন তোমরা এটা ভাবো যে ভাই কোন সূত্র বসাবো, এটা আসলে বুঝতে পারতেছি না। বিকজ যখন তুমি নতুন ম্যাথ করো তখন তোমার ব্রেনের ওয়ার্কিং মেমোরি দিয়ে এটা সলভ করতে হয়। ওয়ার্কিং মেমোরি দিয়ে সিম্পল ভাবে বুঝাই, তোমরা যারা ভাইয়ার ব্রেন সিক্রেটস কোর্সটা করছো বা আলাদাভাবে কিনছো, বা যারা টিম তাণ্ডবের সাথে ব্রেন সিক্রেটসটা ফ্রিতে পাইছো, তোমরা নিশ্চয়ই মাস্টার মেমোরি মডিউলে এই জিনিসটা বুঝতে মানে শিখছো, তাই না? ওয়ার্কিং মেমোরি নিয়ে আমি সেখানে বিস্তারিত কথাবার্তা বলছি। জাস্ট এই ভিডিওর অডিয়েন্সের জন্য একটু সিম্পল ভাবে বলি, ওয়ার্কিং মেমোরি হচ্ছে এই মুহূর্তে তোমার যতটুকু মেমোরি কাজ করতেছে। ধরো আমি তোমাকে আমার ফোন নাম্বারটা বললাম যে 0152888 এরকম একটা নাম্বার, সো এর মধ্যে যতটুকু তুমি মনে রাখতে পারতেছো এটা আসলে ওয়ার্কিং মেমোরি দিয়ে মনে রাখতে পারতেছো, বাট তুমি কিন্তু পুরোটা মনে রাখতে পারবা না। অ্যাট এ টাইম তুমি পুরোটা মনে রাখতে পারবা না। সো যদি অ্যাট এ টাইম পুরোটা মনে রাখতে পারো দ্যাট মিনস তোমার ওয়ার্কিং মেমোরি অনেক বেশি বেটার বা শার্প, বাট অ্যাকচুয়ালি এটা হয় না। আমাদের ওয়ার্কিং মেমোরি খুব বেশি ইনফরমেশন একসাথে প্রসেস করতে পারে না বা মনে রাখতে পারে না, এটার একটা লিমিটেশনস আছে। সো ওয়ার্কিং মেমোরি দিয়ে সলভ করে প্রতিটা স্টেপ আলাদা করে ভাবতে হয়, ব্রেইন ওভারলোড হয়ে যায়, কারণ প্রতিটা স্টেপ তোমার আলাদা আলাদা করে ভাবা লাগতেছে যে পরের লাইনটা কি হবে, এখন কি করবো, কোন সূত্র বসাবো। সো তখন দেখা যায়, কারণ ওই যে বললাম ওয়ার্কিং মেমোরি একসাথে অনেকগুলো ইনফরমেশন প্রসেস করতে পারে না। সো অ্যাজ এ রেজাল্ট দেখা যায় তোমার টাইম আসলে অনেক লাগে, অর্থাৎ তোমার এই যে ম্যাথ করার স্পিডটা অনেক স্লো হয়ে যায়, ইভেন তোমার মিস্টেকটাও কি হয় অনেক বেশি হয়। ইভেন তুমি দেখো পরীক্ষার হলে যখন তুমি একটা ম্যাথ নতুন বানাই দিছে, ধরো পরীক্ষার হলে একটা ম্যাথ নতুন প্যাটার্নে আসছে, এখন এটাতে তো তুমি ইউজ টু না, তখন তোমার ভেবে ভেবে করতে হয় যে কি করতে হইতে পারে, এইভাবে একটু ট্রাই করে দেখি এইভাবে, কারণ এটা নতুন ম্যাথ, তুমি বাসা থেকে করে আসো নাই, প্রশ্ন ঘুরাই দিছে, তখন এই যে দেখো টাইম লাগে। এখন পরীক্ষার হলে তোমার টাইম চলে যাচ্ছে, তখন তুমি প্যানিক করা স্টার্ট করে দাও। ঠিক আছে? কেন এই কাহিনীটা হয়? কারণ ব্রেইন তখন ওয়ার্কিং মেমোরি ব্যবহার করতেছে, কারণ তোমার ওয়ার্কিং মেমোরি একসাথে বেশি ইনফরমেশন প্রসেস করতে পারে না, এটা একটা লিমিটেশনস আছে। ব্রেইন তখন ওভারলোডেড থাকে, এন্ড দ্যাট ইজ ওয়াই তোমার বিটা ওয়েভটা তখন অ্যাক্টিভেট হয়ে যায়, বিকজ তুমি তখন স্ট্রেস, এন্ড অ্যাজ এ রেজাল্ট তোমার টাইম বেশি লাগে, তুমি প্যানিক করো, মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, এবং তুমি সময় মতো লেখা শেষ করতে পারো না। আরও একটা কারণ আছে, সেটা হইতেছে ম্যাথটা যখন তুমি বারবার করো, হ্যাঁ এটা একটু আবার বলে দিই, ম্যাথটা যখন তুমি বারবার করো তখন কি হয়, ব্রেইন প্যাটার্ন ধরতে শুরু করে। কারণ এই ম্যাথ তুমি করছো, ধরো ওই যে ত্রিকোণমিতির যে ম্যাথটা আছে না, 4a² - b² এই টাইপের, দেন ওই যে 9.1 এর কাজের কিছু অঙ্ক আসে, সেক আর ট্যান এর ওই অঙ্কগুলা, সো প্যাটার্ন গুলো মুখস্থ। আবার 9.2 লাস্টে যে মান নির্ণয়, থিটার মান নির্ণয় করার অঙ্কগুলো বের করতে হয়, এগুলো তো মুখস্থ। মানে আমার ত্রিকোণমিতির চ্যাপ্টার 9 এর যারা ক্লাসটা করো না, আমি এটার পিন কমেন্টের ডেসক্রিপশনটা দিয়ে দিব, তোমরা দেখে নিও। সো ওই ক্লাসে ভাইয়া যা করাইছি তুমি তাই কমন পাবা, কারণ ওই প্যাটার্নই সারা বছর আমার দাদার আমল থেকে ওই প্যাটার্নই ম্যাথ হয়ে আসতেছে আর কি। সো ওইভাবে একই প্যাটার্নের হওয়ায় তুমি যেহেতু বাসা থেকে এগুলো করে আসছো, এখন তোমার এর জায়গায় যদি পিও দেয় তাও তুমি করতে পারবা, এর জায়গায় যদি এমও দেয় তাও তুমি করতে পারবা। এই যে 4ab ধরো, হ্যাঁ এটা হচ্ছে 4ab, এটার যদি 16ab দেয় তাও তুমি বুঝতে পারবা, আরে ভাই এটা তো এটার স্কোয়ার করে 16ab বানায় দিছে।
ঘুরে দিছে তাও তুমি ধরতে পারবা। কেন? কারণ একই প্যাটার্নের ম্যাথ। সো এই যে প্যাটার্ন যখন একই হয় তখন তুমি স্টেপ আলাদাভাবে মনে রাখতে হয় না, শর্টকাট ডেভেলপ করতে হয় না। কারণ তুমি জানো তুমি বইয়ে বাসায় প্রমাণ করছো 4/√ab, আর পরীক্ষা আসছে প্রমাণ করতে হবে 16ab। তুমি তো এতটাও ছাগল না যে এইটারে স্কোয়ার করলে যে 16ab হয় এটা তুমি জানো না। তো তখন তুমি সুন্দর মতো বুঝো, আরে অঙ্ক তো পুরোটাই সেম, খালি একটা লাইন এক্সট্রা, এটারে বর্গ করে এটা আনতে হবে এই। তো এই জন্য তোমার আলাদাভাবে কোনো স্টেপ আসলে মনে রাখতে হয় না। সো প্র্যাকটিস হইলে তখন প্রসেসিংটা শিফট হয়ে যায়, কি হয় ওয়ার্কিং মেমরি তখন লং টার্ম মেমরিতে কনভার্ট হয়। ব্রেন সিক্রেটসে ভাইয়া কয়েক ধরনের লং টার্ম মেমরির কথা বলছি, যে আমাদের এক এক সাবজেক্টের পর আসলে এক এক ধরনের লং টার্ম মেমরিতে যায়, আর আমরা সবগুলোকে একইভাবে মুখস্থ করি। সো যারা এটা জানো না, তোমরা আমাদের ব্রেন সিক্রেটসের একটা কোর্স আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা টিম তাণ্ডব কিন্তু এমনিতেই ফ্রিতে দিতেছি। সো ওইখানে ভাইয়া এখানে কোন সাবজেক্টের পড়া কিভাবে পড়লে কোন ধরনের লং টার্মের মেমরিতে যাবে, ওভারঅল পড়াগুলো কিভাবে লং টার্ম মেমরিতে যায়, ভাই এটা বিস্তারিত আলোচনা করছি। এবং এটা পুরোটাই আমার ডেভেলপ করা একটা ডিজাইন, যেটা পুরো ইউনিক একটা কনসেপ্ট, বাট তোমরা খুব মজা পাবা এবং এরপরে তোমার পড়া মনে রাখতেও ইজি হবে এবং তুমি দীর্ঘদিন পড়া মনে রাখতে পারবা। সো যারা ব্রেন সিকটেস্ট করছো তারা কিন্তু অলরেডি বুঝতে পারতেছো যে এই লং টার্ম মেমোরিটা কোন ধরনের মেমোরি, ঠিক আছে? সো তোমরা যারা করছো তারা কমেন্ট বক্সে জানাও। এইবার আসো অটোমেটিক স্টেজে। সো এটা হচ্ছে যখন তুমি প্যাটার্ন ধরতে পারো। সো তুমি যখন বারবার একই মানে প্যাটার্ন ধর মানে ম্যাথ করো, একই প্যাটার্নের ম্যাথ করো, তখন তোমার আলাদাভাবে স্টেপ ভাবতে হয় না, তুমি একটা শর্টকাট ডেভেলপ করে ফেলো, এমনি এমনি করতে পারো, ঠিক আছে? সো অটোমেটিক স্টেজে কি হয়, অনেক প্র্যাকটিস করলে ম্যাথ দেখেই আনসার করার অ্যাপ্রোচ মাথায় আসে, চিন্তা না করেই তোমরা সলভ করা যায়। এবং আমাদের পরীক্ষায় টাইমলি আনসার করার জন্য আমাদের এই এক্সপার্ট লেভেলে আসতে হবে, অটোমেটিক স্টেজে আসতে হবে, কারণ আমাদের পার সিকিউ 20 মিনিট করে টাইম থাকে, আমাদের খুব একটা ভাবার আসলে সময় থাকে না। আমরা প্রশ্ন পারলেও লিখতে 20 মিনিটের মতো লেগে যায়। ওই যে কিছু কিছু প্রশ্ন তোমরা বীজগণিতের ত্রিকোণমিতি দেখবা 12 মিনিট 15 মিনিটের মধ্যে করতে পারতেছে, তোমার অনেক ফ্রেন্ড 10 মিনিটের মধ্যে করতে পারে, আমি নিজে করতে পারতাম। সো আমরা কেন পারতাম জানো? বিকজ ওগুলো করতে করতে প্যাটার্ন মুখস্থ হয়ে গেছিল, ত্রিকোণমিতি পরিমিতির প্যাটার্ন মুখস্থ, যে প্রশ্ন কি আসবে। সো এই যে আমি যে ম্যাথে তোমাকে 50টা সিকিউ দাগাই দিছি, টিম তাণ্ডব করছে, সো আমি ওদেরকে বলে দিছি তোমার কাজ হচ্ছে এগুলো 2-3 বার সলভ করা, 50টা যদিও করতে হবে না, 30-35টা করলেই এনাফ। তখন তুমি দেখেই অ্যান্সার করতে পারবা, তোমার অ্যাপ্রোচটা অটোমেটিক্যালি মাথায় চলে আসবে। বাট যদি এটা না পারো, অটোমেটিক স্টেজে বা এক্সপার্ট লেভেলে না পারো, যে তুমি প্রশ্ন দেখে প্যাটার্ন চিনতে পারতেছো না, সেক্ষেত্রে যে একটু আগে পড়াইছি দেখছো, এক্সপ্লেইন করছি যে তোমার এই জিনিসগুলো স্লো হয়ে যাবে, অনেক টাইম লাগবে, তোমার ওয়ার্কিং মেমোরি দিয়ে এগুলো স্লো করতে মানে পড়তে হবে। সো এই জন্য ম্যাথ বারবার করলে এটা তোমার জন্য সুবিধা হবে। 2023 সালে ভাই একটা ভিডিও বানাইছিলাম 19 জুলাই, তোমরা দেখবা, সবার কেন ম্যাথ এক্সাম খারাপ হয়, এই টাইটেলে, প্রতি বছর কেন সবাই খারাপ রেজাল্ট করে। সো এই বছর যারা মানে সতর্ক হয় নাই, 2024 সালে দেখো 1,66,000 পোলাপাইন ফেল করছে, ঠিক আছে? আর 2025 সালে ভাইয়া ম্যাথ মিশন 90-র ব্যাপক অ্যাড চালাইছি তোমাদের আগের ব্যাচে। তো এই 2025 সালে আমি স্লাইডে এই লেখাটা লিখছিলাম যে এই বছর যারা সতর্ক হবে না, হতে পারে তোমার এসএসসি পরীক্ষা আবার 26 সালে দিতে হবে, তখন মনে করে ম্যাথ মিশন 90 কিনে নিও। ফলাফল কি? 6 লাখ পোলাপাইন ফেল করছে, যারা এবার এসএসসি 26-এর সাথে পরীক্ষা দিবে। এই যে ভাইয়ার প্রেডিকশন মিলছে। সো এই ভিডিও দেখার পরেও বা এই বছর যারা এই ভিডিওটা দেখবে না বা সতর্ক হবে না, তাদের থেকে কম পক্ষে 6 লাখ না হইলেও, তোমরা যেহেতু শর্ট সিলেবাস হইলেও তোমরা কমপক্ষে 2-3 লাখ। আর যদি শিক্ষা বোর্ড কাহিনী করে যে মানে উনি যে বারবার থ্রেট দিতেছে শিক্ষামন্ত্রী, ওনার থ্রেট যদি আসলেই সত্য হয়, তাহলে এটা আসলেই 6 লাখই হবে এই বছর। বাট কমপক্ষে নর্মাল প্রশ্ন হইলেও 2-3 লাখ ফেল করবে। কারণ একটাই, তারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেনি এবং তারা টিম তাণ্ডব এনরোল করে নাই, টিম তাণ্ডবের ওই 50টা সিকিউর পিডিএফ তারা নেয়নি এবং সেগুলো তারা প্র্যাকটিস করে নাই। তাহলে আমরা এখন বোঝার চেষ্টা করব যে পরীক্ষার হলে ম্যাথ কেন ভুলে যাই, কেন সিলি মিস্টেক হয়, কেন ম্যাথ ব্ল্যাঙ্ক হয়ে যায়, কেন প্রপারলি টাইম ম্যানেজ করতে পারি না। আমরা অলরেডি দেখছি যে কিভাবে ম্যাথ করাটা ব্রেইনে আসলে কাজ করে বা ব্রেইনে আসলে কি ঘটনাটা ঘটে, তাই আমাদের অলরেডি এগুলো সম্পর্কে সামান্য একটু হলেও ধারণা হয়েছে। এবার আরেকটু বিস্তারিত ধারণা আমরা নিব এবং লাস্টে আমরা সলিউশনটাও দেখে নিব। দেখো, যখন স্টুডেন্টরা নতুন ম্যাথ করে, এটা অলরেডি ভাইয়া বলছি, পরীক্ষার হলে যখন তুমি নতুন ম্যাথ পাও, তখন আসলে তোমার ওয়ার্কিং মেমোরি দিয়ে এগুলো সলভ করতে হয়, প্রতিটা স্টেপ আলাদা করে ভাবতে হয়, কারণ এটা তুমি বাসা থেকে করে আসো নাই, প্রশ্নটা নতুন বা ঘুরাই দিছে, তখন এই যে আলাদাভাবে ভাবতে গিয়ে ব্রেন ওভারলোড হয়ে যায়, তোমার করতে অনেক টাইম লাগে, তুমি খুব স্লো ম্যাথ করো, মিস্টেকও বেশি হয়, এখন তুমি প্যানিক করা শুরু করে দাও, তখন মাথা ব্ল্যাক হয়ে যায়, সিলি মিস্টেক হওয়ার চান্স থাকে, অ্যান্ড তুমি প্যানিক করার কারণে দেখা যায় প্রপারলি টাইম ম্যানেজ করতে পারো না, আর তোমার প্রবলেম সলভিং অ্যাবিলিটি থাকে না, নাম্বার ছেড়ে আসতো, এরকম একটা সিচুয়েশন। দেন আরেকটা যেটা হয়, তুমি ওয়ান শট ক্লাস করে গেছো পরীক্ষার আগে, এই যে আমার সবাই এখন বলে ভাইয়া ফ্রিতে দেন পিডিএফ। ভাইয়া আমি 12,000 টাকার 15,000 টাকার কোর্স সারা বছর বেচি নাই রে ভাইয়া, যে আমি এখন সব ফ্রিতে দিয়ে দিব, এটা একটু তোমার বুঝতে হবে। আমিও একটা টিম চালাই, আমার ডিজাইনারদের বেতন দেওয়া লাগে, এডিটরদের বেতন দেওয়া লাগে, পেজ ম্যানেজারদের, হোয়াটসঅ্যাপ অ্যাডমিনদেরকে আমার বেতন দেওয়া লাগে। সো আমি তো 15,000 টাকার কোর্স বেচি নাই, হ্যাঁ।
যে এখন আইসা তোমার সব ফ্রিতে দিয়ে দিব। সো তুমি যাদের কাছ থেকে 15,000 টাকার কোর্স কিনছো ওদের কাছ থেকে ফ্রিতে চাও, ওদের হিউজ ফান্ডিং আছে ভাই, করা ব্যবসা করছে সারা বছর, ওরা ফ্রিতে দিতে পারবে, ভাইয়ার সামর্থ্য নাই। সো ভাই এটার জন্য আগে থেকেই সরি, হ্যাঁ আগে থেকে ভাইয়া সরি। তুমি আমাকে টাকা না দাও ভাই, আমার পেজ ম্যানেজাররা কি দোষ করছে বা আমার ডিজাইনাররা কি দোষ করছে, ওদেরকে টাকা দিতে হবে না আবার? সো এটা তো একটু বোঝার চেষ্টা করো। সো এই পিডিএফটা আমি চাইলেও ফ্রিতে দিতে পারবো না, আমি অলরেডি তোমাদেরকে কেমিস্ট্রি কোর্স ফ্রিতে দিছি, ঠিক আছে, আমি অলরেডি আমার পুরো কেমিস্ট্রি কোর্সটা ফ্রিতে দিয়ে দিছি। ডিস্ট্রাকশন ফিক্সার এটা আগে পয়সা দিয়ে কিনা লাগতো, এটা পর্যন্ত ফ্রিতে দিয়ে দিছি। টিম তাণ্ডব যারা কিনতেছে ওদেরকে ব্রেইন সিকটেস্ট ফ্রিতে দিয়ে দিতেছি, তারপরে মিশন জিপিএফআই ফ্রিতে দিয়ে দিতেছি, বহুত ব্রেইন ট্রেনিং এর ভিডিও ফ্রিতে দিয়ে দিতেছি, কেউ দেখেও না। আমি যে আরো ফ্রিতে দিব ওই মাইন্ডসেটটাও নাই, যে আমার ভিডিওতে তো ভিউজই হয় না, রিচই নেই, তো আমি ফ্রিতে দিয়েও লাভ কি? সো দেখা যায় এগুলো ফ্রিতে পায়, ওরা আবার টেলিগ্রাম গ্রুপে অন্যান্য চ্যানেলগুলো আলাদা ব্যাচে পয়সা দিয়ে, অথচ আমি দিছি ফ্রিতে। সো আমার ফ্রি জিনিস দিয়ে অন্য পোলাপেন ব্যবসা করে, সো ওই ফ্রি দেওয়ার মাইন্ডসেটটা তোমরা রাখো নাই। সো এই জন্য ভাইয়া নিজে থেকেই সরি ভাই, আমার পক্ষে পসিবল না, আমার পক্ষে যতটুকু পসিবল হয়েছে আমি ততটুকু ফ্রিতে দিছি। তোমাদেরকে যে এসকিউ সাজেশনস এর পিডিএফ গুলো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এগুলো আমি যা আমার দ্বারা সম্ভব হয়েছে ভাই আমি ফ্রিতে দিয়ে দিছি। বায়োলজির এসকিউ সাজেশনস ফ্রিতে দিয়ে দিছি, পুরো একটা কোর্স 3টা কোর্স ফ্রিতে দিয়ে দিছি। আবার টিম তাণ্ডবে আসলেও মানে ওদেরকে একটা স্কিল ডেভেলপমেন্টের কোর্স ফ্রিতে দিব এসএসসির পরে, আর আগে অলরেডি ব্রেন সিকটেস্ট ফ্রিতে দিয়ে দিছি। তো বেসিক্যালি ওরা এক কোর্সের সাথে 3 কোর্স ফ্রি পাইতেছে টিম তাণ্ডবে যারা এনরোল করতেছে। সো আমি আমার সামর্থ্য মতো ভাই চেষ্টা করছি, সো আমার পক্ষে সবকিছু ফ্রিতে দেওয়া পসিবল না। সো দেখো স্কিল অটোমেটিক হয় নাই, তুমি ওয়ান শট ক্লাস করে গেছো, ফ্রি ক্লাস করে গেছো। এই যে আমার এই তোমার এই যে ভাইয়ারা যারা হ্যাডম দেখাইছিল গত বছর, ঠিক আছে, এই হ্যাডম পুরা ভেঙে গিয়েছে, ঠিক আছে, এখন তারা এই হ্যাডোমে এখন 26 সালে পরীক্ষা দিবে ইনশাল্লাহ। আবার তোমরা এই ব্যাচে যারা হ্যাডোমালা আসো, ইনশাল্লাহ আগামী বছর এইখানে 27 লেখা থাকবে, সেম ভিডিও ভাই আবার বানাবো, জামা চেঞ্জ হইতে পারে, আর মাথায় তখন ক্যাপ থাকবে না ইনশাল্লাহ। সো স্কিল অটোমেটিক। সো এটা হয় কি, তুমি যখন এই যে ওয়ান শটে অনেকগুলো ম্যাথ করে গেছো কিন্তু নিজে করছো 2টা, তুমি খালি দেখছো যে ভাইয়া নাচতে নাচতে করাইতেছে আর কনফিডেন্ট দিতেছে, আর তোমার মিরর নিউরনের কারণে তুমিও কনফিডেন্ট ফিল করতেছো। ওই মিরর নিউরনের রিসার্চের কথা মনে আছে, যে আমরা যা দেখি আমাদের ব্রেন মনে করে আমরাই করতেছি। ভাইয়া যখন লিখতেছি তখন তোমার ব্রেন ওই ফিলটা পায় যে তুমি লিখতেছো। এই জন্যই আমাদের সার্কেলের দ্বারা আমরা ম্যানিপুলেটেড হই, আমরা মানে ম্যানিপুলেটেড না জিনিসটা, মানে আমরা ইনফ্লুয়েন্সড হই, ঠিক আছে। সো এটা হচ্ছে মিরর নিউরন। সো ভাইয়া নাচতে নাচতে করায় ভাবে আর ঠিক আছে এগুলা কমন পায় যে ভাই এটা আমার সময় আসছে, এটা যেটা এগুলো ইজি, এটা ইজি ইজি ইজি। ভাইয়া 10 বছর ধরে পড়ায়, ভাইয়ার জন্য ইজি, আর তুমি পড়তে বসছো 10 মিনিট আগে, তোমার জন্য পুরো নতুন পড়া। সো ভাইয়ার ব্রেন থেকে ভাইয়ার ব্রেনের আলফা ওয়েভ সক্রিয়, কিন্তু তোমার ব্রেনের বিটা ওয়েভ সক্রিয়। সো তুমি ওই ভাইয়ার কনফিডেন্সে মিরর নিউরনের কারণে তুমিও কনফিডেন্ট ফিল করো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে পুরো পোল্টি খেয়ে যাও। বুঝছো না এবার 6 লাখ কেন ফিল করছে গত বছর, এত ফ্রি ওয়ান শট ক্লাস থাকা সত্ত্বেও, ফ্রি সাজেশন থাকা সত্ত্বেও। সো এগুলো পুরোটাই ভাই ব্রেন, ভাইয়া তো এমনি এমনি ব্রেন নিয়ে পড়তে যায়নি, রিজন ছিল। সো এই প্রশ্নগুলো আমার মাথায় আসছে যে কি রে ভাই এখনো এই যুগে পোলাপাইন ফেল করে, এত ফ্রি ক্লাস, এত রিসোর্স অ্যাভেলেবল, কোনো কিছুরই তো কোনো অভাব নাই। তো ভাইয়া অভাবটা বুঝতে পারছি, দেখো না এখন জিনিসগুলো ব্যাখ্যা করতেছি না, তোমাদেরকে শিখাইতেছি না, সতর্ক করতেছি না, বাট এই সতর্কবাণী মানে কারোই কাজে লাগে না ফ্রিতে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে, মানে তো 40 জন না 70 জন, কতজন হাতে গোনা কয়েকজন ঈমান আনছিল। সো এরকম সবাই সতর্ক হয় না, আলটিমেট মারা খাওয়ার আগ পর্যন্ত কারো হুঁশ ফেরে না। সো গত বছর যাদের হুঁশ আসে নাই, আলহামদুলিল্লাহ 6 লাখের কিন্তু হুঁশ চলে আসছে। আবার এই বছর তোমাদের যাদের আমার কথা ভালো লাগতেছে না, ইনশাল্লাহ আগামী বছর ভাইয়ার ক্লাস করবো, তখন দেখবো হুঁশ চলে আসছে, সুন্দর মতো আইসা বসে থাকবে, হ্যাডম চলে যাবে এমনিতেই। তো কেউ যদি কষ্ট পাও কথায়, ভাই এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি, ইচ্ছাকৃতভাবে করছি না, কেন তুমি কষ্ট পাচ্ছ আমি বুঝছি না, আমি জাস্ট তোমাকে সতর্ক করার চেষ্টা করতেছি। সো এই যে 10টা ম্যাথ তুমি করছো ওয়ান শট ক্লাস, 4 ঘন্টা 5 ঘন্টা ধরে ওয়ান শট ক্লাস করে গেছো, কিন্তু নিজে সলভ করছো 2টা, পরীক্ষার হলে গিয়ে এখন তুমি তো, তোমার তো আলফা ব্রেন ভাই অ্যাক্টিভেট হয়নি, আলফা ওয়েভ তো তোমার ব্রেন অ্যাক্টিভেট না, তুমি পরীক্ষার হলে গিয়ে ওই স্ট্রেস বিটা ওয়েভ অ্যাক্টিভেট হয়ে গেছে, আপনার এখন ম্যাথ করতে স্লো, আপনি এখন এই যে ম্যাথ করতে আপনার ব্রেন এখন স্লো কাজ করতেছে, আপনি দেখতেছেন আপনার ম্যাথ স্লো হইতেছে, টাইম চলে যাইতেছে, আপনি আবার প্যানিক করা স্টার্ট করেন, সময় চলে যাইতেছে, লিখতে পারতাছি না, এখন কি তা করতাম, এই যে আপনার ইমোশনাল ব্রেন অ্যাক্টিভেট হয়ে যায়, যে যদি নাম্বার ছাড়ি আর ইমোশনাল ব্রেন যখন অ্যাক্টিভেট হয়ে যায় তখন লজিক্যাল ব্রেন প্রিফ্রন্টাল কর্টেক্স ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, অথচ এই ব্রেনটা দিয়েই আপনি প্রবলেম সলভ করেন, ম্যাথের প্রবলেম সলভ করেন, আপনি ফোকাস দেন, আপনার তখন এই কাজগুলা দুর্বল হয়ে যায়, এই কাজগুলো আর আপনি ঠিকঠাক মতো করতে পারেন না, তখন আরো ম্যাথ সলভ হয় না, এন্ড দিস ইজ দ্য মোমেন্ট আপনার মাথা ব্ল্যাঙ্ক। তাহলে জিনিসটা স্টার্ট হয় কিভাবে, তুমি প্রশ্ন পাইছো,
পাওয়ার পরে দেখতেছো এই প্রশ্নটা তোমার পরিচিত, ভাইয়া করাইছে ক্লাসে, কিন্তু করতে গিয়ে তুমি পারতেছো না। কেন পারতেছো না? কারণ তোমার ব্রেন ইউজ টু না। কারণ ভাইয়া করাইছে 10টা, তুমি বাসায় করে গেছো 2টা। এখন তোমার ব্রেন, ভাইয়া তো করাইছিল কিন্তু কি যে করাইছে তোমার আর মনে পড়তেছে না, কারণ তোমার এটা লং টার্ম মেমোরিতে সেভ হয় নাই। এবার এই যে তোমার মনে পড়তেছে না, তুমি কষ্ট করে মনে করার চেষ্টা করে লেখার চেষ্টা করতেছো, ম্যাথ স্লো হইতেছে আস্তে আস্তে, এইদিকে তোমার টাইম যাইতেছে, এটা দেখে তুমি প্যানিক করতেছো। পরীক্ষার হলে এমনিতেই স্ট্রেস থাকে, মানুষজন ফিয়ার থাকে, ঠিক আছে, এমনিতেই প্রেশার থাকে, টাইম লিমিট থাকে, ফিয়ার থাকে, তার কারণে স্ট্রেসটা আরো ডবল হয়ে যায়। এই ডবল হয়ে যাওয়ার কারণে এই যে এমনিতেই অ্যামিগডালা সক্রিয় থাকে পরীক্ষার ভয়ে, এই যে তোমার ম্যাথ স্লো, টাইম নষ্ট হয়ে যেতেছে, আরো বেশি সক্রিয় হয়ে যায়। আর ইমোশনাল ব্রেন সক্রিয় হইলে লজিক্যাল ব্রেন ডাউন। আর লজিক্যাল ব্রেনের কাজ কি? তোমারে ম্যাথে সলভ করতে ফোকাস দিতে, ম্যাথ সলভ করতে হেল্প করে। ওইটা যখন ডাউন হয়ে যায় তখন তুমি পুরাই ডাউন হয়ে যাও, তখন আর তোমার মাথা কাজ করে না, মাথা ব্ল্যাঙ্ক। সো এবার বুঝছো কেন টাইম ম্যানেজমেন্ট করতে পারো না, কেন ম্যাথ ঘুরে দিলে পারো না, কেন হচ্ছে গিয়ে তুমি এই মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়? অ্যান্সার পায়ে গেছো না? আরো আছে। সো স্ট্রেস তোমার ওয়ার্কিং মেমোরিকে কলাপস করে দেয়, তোমার ওয়ার্কিং মেমোরি ঠিকমতো কাজ করে না, অটোমেটিক মেমোরিতে পড়ে। সো এই যে ওয়ার্কিং মেমোরি ক্র্যাশ করে তখন অনলি অটোমেটিক স্কিল কাজ করে। এখন তোমার তো অটোমেটিক স্কিল হয় নাই, তুমি ম্যাথ করছো 2টা, তোমার অটোমেটিক স্কিল কি ডেভেলপ হয়েছে? তোমার কি ওই লং টার্ম মেমোরিতে পড়াটা গেছে? যায় নাই। কারণ তোমাকে আমি ব্রেন সিকটেটসের কথা বলছি, বারবার বলছি, টিম তাণ্ডবের সাথে ব্রেন সিকটেটস ওখানে মেমোরি মাস্টারগুলো শিখাইছি যে কোন সাবজেক্টের পড়া কিভাবে পড়লে কোন ধরনের লং টার্ম মেমোরিতে যায়, লং টার্ম মেমোরিতে যায় বলে কিছু জানো? জানো না, ওইভাবে পড়োই নেই, খালি ভাইয়ের ওয়ান শট ক্লাসের ভাবে ঘুরছো, এরপরে এই যে এই অবস্থা হয়েছে। যে যারা এনাফ প্র্যাকটিস করছে তাদের অটোমেটিক স্কিল কাজ করে, তারা অটোমেটিক সলভ করতে পারে, বাট যারা প্র্যাকটিস করে নাই তাদের মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। সো ইলিউশন অফ লার্নিং, স্টুডেন্ট ভাবে আমি তো বুঝছি কিন্তু সলভ করে নাই, সো ব্রেন রিট্রিভাল প্র্যাকটিস করে নাই। রিট্রিভাল মানে বুঝো, তুমি যে পরীক্ষার হলে গিয়ে লিখো, এটা 2টা প্রসেস। একটা হচ্ছে এনকোডিং, যারা ব্রেন সিকটেটস করছে ওরাও এটা বুঝতে পারবা। একটা হচ্ছে এনকোডিং আর একটা হচ্ছে যে রিট্রিভাল, যে লেখাটা এখানে লেখা আছে। এনকোডিং মানে হচ্ছে ব্রেনের মধ্যে ঢুকানো, পড়াটারে ঢুকানো, আর রিট্রিভাল মানে হচ্ছে মনে করে লিখা, ঠিক আছে। একটা হচ্ছে ব্রেনের মধ্যে ঢুকানো, পড়াটাকে ব্রেনে সেভ রাখা, লং টার্ম মেমোরিতে সেভ রাখা, এটাকে বলা এনকোডিং। এই এনকোডিং করারও সিস্টেম আছে, এক এক সাবজেক্টের পর এক একভাবে এনকোড করতে হয়। আবার রিট্রিভাল, এটা এনকোড করার পরে সেটা কই যায়? লং টার্ম মেমোরিতে যায়। আর পরীক্ষার সময় তুমি কিভাবে লিখো? বই পড়ে পড়ে লিখো, দেখে দেখে লিখো? না, মনে করে করে লিখো। এই যে তুমি মনে করে করে লিখো, এটাকেই বলা হয় রিট্রিভাল। এই যে ব্রেন থেকে বাইর করা, মনে করে করে তারপরে লিখা। সো তুমি তো ব্রেনে ঠিকমতো ঢুকাওই নেই, এনকোডই তোমার ঠিক হয় নাই, তুমি রিট্রিভাল কি করবা? সিম্পল ভাবে বুঝো যে তুমি তোমার বাসার মেহমানকে যদি বাসার মধ্যে না ঢুকাও, তাহলে কি তাকে তুমি আপ্যায়ন করতে পারবা? তাকে কি নাস্তা খাওয়াইতে পারবা? প্রপারলি কথা বলতে পারবা? বাসার বাইরে দাঁড়ায় তুমি খাওয়াবা তারে? সো তোমার তো আগে মেহমানকে বাসার মধ্যে ঢুকাইতে হবে, তো পড়াটাকে তো আগে ব্রেনের মধ্যে ঢুকাইতে হবে, লং টার্ম মেমোরিতে নিতে হবে, তারপরে না তুমি পরীক্ষা হলে মনে করবা। সো তুমি এটা করো নাই, তুমি খালি ওয়ান শটের ভাবে নাচছো, ফিল পাইছো, হ্যাঁ, এই মিরর নিউরন। সো দিস ইজ দ্য থিং। সো ভেরিয়েশন নাই, এই প্রবলেমের সলিউশন এখন নাই, আগে থেকেই বলে দিই। আমি কোনো ফেক কনফিডেন্স তোমার দিতে পারবো না, তবে এটা আগে ব্যাখ্যা করে নিই। একই ম্যাথ বারবার করলে প্যাটার্ন মুখস্থ হয় কিন্তু রিয়াল স্কিল হয় না। ওই ফিজিক্সে কিভাবে 100 পাওয়ার ব্রেন বানাবে ওই ভিডিওতে আমি এটা ব্যাখ্যা করছিলাম। সো যেহেতু রিয়াল স্কিল হয় না, তাই এক্সামে যদি প্রশ্ন ঘুরায় দেয় তুমি অ্যান্সার করতে পারো না। মানে যদি একটু বেশি ঘুরায় যায়, প্রশ্ন চেনাই যাইতেছে না, তখন তুমি অ্যান্সার করতে পারবে না। ওই যে আমাদের যে sec⁴ থিটা, এগুলো মনে হয় তোমার বইয়ে কস দিয়ে আছে, -sec²θ = 1। এই প্রশ্নটাকে যদি এইভাবে না দিয়ে এই যে f(x) বুং বাং দিয়ে 1/, এগুলো দিয়ে দেয়, তখন অনেক পোলাপাইন বুঝতেই পারে না এই প্রশ্নটা হচ্ছে এইটা। একই প্রশ্ন ওরে কস দিয়ে দিলে সেক দিয়ে দিলে পারে, কিন্তু যখন f(x) 1/x দিয়ে দেয়, একটা ছবি দিয়ে দেয়, তখনও কষ্ট করে বাইর করতে পারে না যে এই কস থিটা হচ্ছে গিয়ে তোমার কি বা সেক থিটা কি, তখন এটা কষ্ট করে 2টা লাইন করে ম্যাথ ধরতে পারে না। সো একই প্যাটার্ন, যদিও এটা ধরার মতো, যারা আমার ক্লাস করছে ওরা ধরতে পারে, কারণ আমি এগুলো সব টাইপের প্রশ্ন কিভাবে ঘুরে আসতে পারে ওইটাও দেখাই দিই। সো এই জিনিসগুলো হইতেছে তোমার এক্সামে যখন টুইস্ট করে দেয় তখন আর ধরতে পারে না। সো এই প্রবলেম এখন সবাই সলভ করতে পারবে না, আগে থেকেই বলতেছি। আমি চাইলে কিন্তু আমি বলতে পারি যে হ্যাঁ টিম তাণ্ডবে আসলে এটাও সলভ হয়ে যায়, একদম মুড়ে দিব ফাটে দিব, না, বাকি 3টা সলিউশন আছে, বাট এই 3টা সলিউশন এই মুহূর্তে পসিবল না। এসএসসি 27-28-এ যারা এই ভিডিওটা দেখতেছে, তোরা যদি আমাদের শার্পেস্ট 27, আউটস্ট্যান্ডিং 28-এ ভর্তি হয়, ওদের জন্য এই প্রবলেমের সলিউশন আছে, ঠিক আছে, কারণ ওরা এনাফ প্র্যাকটিস করতে পারবে, বাট তোমাদের এখন এটা সলিউশন নাই। সো আই এম সো সরি 26-এর জন্য, বাট স্টে কনফিডেন্ট, কারণ এটাই করতে হবে। তো আশা করি তোমরা এই প্রবলেমগুলোর উত্তর পেয়ে গেছো, যে কেন আমাদের মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, কেন সিলি মিস্টেক হয়, কেন আমরা ম্যাথ ভুলে যাই পরীক্ষার হলে গিয়ে। ভুলে তুমি তো মনেই করো নাই, তুমি
তো ভুলে যাবাই, তুমি তো ব্রেনের মধ্যে ঢুকেইও নাই, তুমি তো ঠিকমতো এনকোডই করো নাই, তো রিট্রিভাল কিভাবে করবা? সেই জন্যই ভুলে যাও। কেন সিলি মিস্টেক হয়? কারণ তুমি স্ট্রেস থাকো, তোমার লজিক্যাল ব্রেন, প্রবলেম সলভিং ব্রেন কাজ করে না, তোমার ব্রেন ওভারলোড হয়, মাথা ব্ল্যাঙ্ক, ওই একই রিজন। দেন এই যে টাইম ম্যানেজমেন্ট হয় না, কারণ তুমি ওয়ার্কিং মেমোরি দিয়ে করতে যাও, তখন করতে হয় স্লো লাগে, একটু টাইম বেশি লাগে ম্যাথ সলভ করতে, দ্যাট ইজ হোয়াই তোমার টাইম ম্যানেজমেন্টে প্রবলেম হয়। সো এবার আসো ভাই, তাহলে প্রপারলি কিভাবে ম্যাথ শিখতে হয়? এইটা এখন প্রপারলি শিখাইতে গেলে আবার অতিরিক্ত বড় হয়ে যাবে, তাই ভাই একটু উপরে উপরে ধারণা দিয়ে যাবো। হ্যাঁ, এখন প্রপারলি শিখার টাইম নাই আমার। সো অলরেডি এই রিসার্চটা নিয়ে ভাইয়া বিস্তারিত বলছি, যে একটা সুপার শপে তোমার 24 ধরনের জেলি রাখা হয় একটা টেবিলে, আরেক টেবিলে 6 ধরনের জেলি রাখা হয়। সো দেখা যায় যেই টেবিলে 24 ধরনের জেলি রাখা হয়েছে, মানুষ এখানে ভিড় করে বেশি, টেস্ট করে বেশি, কিন্তু মাত্র 3% মানুষ কিনে। কিন্তু যেই টেবিলে কম জেলি ছিল সেখানে কিনে 30%, এবং কেনার পরে মানুষ সন্তুষ্ট থাকে। কিন্তু এখানে 3% মানুষ কিনলেও তারা খুব একটা সন্তুষ্ট থাকে না, তারা রিগ্রেট করে, হারে ভুল করলাম কিনা। কেন জানো? কারণ এখানে অপশন বেশি ছিল, এই টেবিলে জেলির অপশন বেশি ছিল, এই যে 24 টাইপের, এই জন্য তাদের ব্রেন কনফিউজড হয়ে গেছে। এই আমাদের এই পিএফসি দিয়ে, এই লজিক্যাল ব্রেন দিয়ে মানুষ পড়ায় ফোকাস দেয়, প্রবলেম সলভ করে এবং ডিসিশন নেয়, ডিসিশন মেক করে। এখন তাদের ডিসিশন ব্রেন, এই যে এত অপশন থাকার কারণে, এই জন্য দেখবা সুন্দরী মেয়েরা রিলেশনশিপে স্ট্রাগল করে, মানে ম্যারেজ লাইফেও স্ট্রাগল করে। সো এরকম একটা কথাই এই জন্য আছে, অতি সুন্দরী না পায় বর, অতি ঘরণী না পায় ঘর। যাই হোক, ব্যাখ্যা আরেক সময় দেওয়া যাবে, আপাতত এইটা বুঝাই। হ্যাঁ, সো অপশন বেশি হয়ে যাওয়ার কারণে আমাদের এই পিএফসি একসাথে বেশি অপশন মানে প্রসেস করতে পারে না, দ্যাট ইজ ও ডিসিশন ফ্যাটিগে ভুগে। মানে ভুল হয়ে যায় কিনা কম্পেয়ার করতে গিয়ে টাইম নষ্ট করে, এনার্জি নষ্ট করে, আলটিমেটলি ভুল মানে ডিসিশন নেওয়ার পরেও খুব একটা সন্তুষ্ট থাকে না। ঠিক আছে, খুব একটা সন্তুষ্ট থাকে না। সো যাদের চেয়ার আর মার্কেট আছে, যে সমস্ত মেয়েরা ভিডিও দেখতেছো, তোমরা তখন বুঝতে পারতেছো, তাই না, যে কোনো মতো একটা ছেলের সাথে রিলেশনশিপে গেলেও তুমি অলওয়েজ মনে করো ইউ ডিজার্ভ বেটার, ইউ ডিজার্ভ বেটার। দেন এরকম একটার পর একটা চেঞ্জ করতে করতে তুমি সারা জীবন এই লুপেই পড়তে থাকো, এরপরে আর জীবনও বেটার তুমি পাও না। সো এই হচ্ছে গিয়ে কাহিনী। সো অপশন কম থাকলে কোনো চিল নেই, এই জন্য দেখবা যাই হোক, এগুলো বললে আবার ডিপ্রেশনে পড়ে যাবে। যে মানে তোমার স্কুলের এখন যে মেয়েরা একটু কম সুন্দরী, দেখবা সাংসারিক লাইফে ওরাই সব থেকে বেশি সুখী থাকে, ওরাই সব থেকে বেশি শান্তিতে থাকে। সো যে অপশন কম, মানুষ নেওয়ার পরে ওই যে দেখো, মানে এরা এরা লেস স্যাটিসফাইড ছিল, এরা স্যাটিসফাইড ছিল, এরা হচ্ছে এই যে এরা হচ্ছে লেস স্যাটিসফাইড এবং রিগ্রেট করে কি করলাম। বাট এরা দেখো কেনার পরে ওরা হ্যাপি থাকে, কারণ অপশন কম ছিল, খুব একটা ভাবতে হয় নাই। ঠিক এরকম তুমি যখন এখন অনেক ম্যাথ করবা, আরে ভাই ম্যাথ আর ম্যাথ, 5-6 ঘন্টার ওয়ান শট ক্লাস, উড়ে এলাম কোপা এলাম ফাড়া এলাম, এই তোমার এই সেম কাহিনী হবে, পড়বা ঠিকই, মনে রাখতে পারবে না, পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন চিনবা, উত্তর করতে পারবা না। এই জন্য তোমার দরকার ক্ল্যারিটি। মনে আছে ক্লার্ক হালকের এই রিসার্চটার কথা, ইঁদুরদেরকে একটা ধাঁধার মধ্যে ছেড়ে দিছে, ওই যে ওরা কনফিউজড কই যাবে, কিন্তু যেই মুহূর্তে দেখছে যে ধাঁধার শেষ প্রান্তে খাবার আছে, হঠাৎ করে ওদের দৌড়ানোর গতি বেড়ে গেছে। কেন? দৌড়ানোর গতি তো শুরুতে স্লো ছিল, হঠাৎ করে বেড়ে গেছে কেন? কারণ ব্রেন থেকে ডোপামিন নিঃসরণ হয়েছে, ওদের ক্ল্যারিটি আছে যে ওরা খাবারের জন্য দৌড়াইতেছে, দ্যাট ইজ ওরা ফাস্ট দৌড়াইতেছে। ঠিক একইভাবে আমি যখন তোমাকে টিম তাণ্ডবে ফিজিক্সের জন্য 72টা সিকিউ দাগায় দিব, হায়ার ম্যাথের জন্য 41টা সিকিউ দাগায় দিব, এবং কেমিস্ট্রির জন্য 37টা সিকিউ দাগায় দিব, ম্যাথের জন্য 50টি সিকিউ দাগায় দিব, আর তোমাকে বলবো বাপ তুই এই কয়টা থেকে হচ্ছে গিয়ে সবকিছু কমন পাবি ইনশাল্লাহ, তাহলে তোমার কাছে ক্ল্যারিটি আছে না যে সাকিব ভাই বলছে এগুলো থেকে শিওর কমন পাবো, তাহলে আমার কাজ হচ্ছে কি এখন এগুলো 2-3 বার করে সলভ করা, যাতে আমি পরীক্ষা হলে গিয়ে ভুলে না যাই। কারণ একবার সলভ করলে দের ইজ হাই চান্স তুমি 50% পড়া ভুলে যাবা, মিনিমাম 2বার তোমার সলভ করতেই হবে। আবার এখানে মজা আছে, 50টাই তোমার সলভ করার দরকার নাই, ম্যাথে তুমি মাত্র 29টা সলভ করলেই হয়েছে। ঠিক আছে, 37টার মধ্যে 25টা সলভ করলেই হয়েছে, এখানে 72টার মধ্যে 50টা সলভ করলেই হয়েছে, এখানে 41টার মধ্যে 30টা সলভ করলেই হয়েছে। মজা না? সো দিস ইজ দ্য থিং গাইস, দিস ইজ দ্য থিং। তোমার ক্ল্যারিটি আছে, দ্যাট ইজ ওয়াই তুমি কনফিডেন্ট হবা, বারবার প্র্যাকটিস করবা। সো মিনিমাম 2-3 বার তোমাকে প্র্যাকটিস করতে হবে, আমি এগুলো লাইভ সেশনে বলে দিছি। সো শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি না, তুমি অল সাবজেক্টের সাজেশনস তোমাকে দেওয়া হবে, সব বিষয়ের গাইডলাইন দেওয়া হবে, কোন সাবজেক্ট কিভাবে পড়বা, এই সাজেশনস গুলো কিভাবে রিভিশন দিবা, পরীক্ষার সময় কিভাবে লিখবা, সেগুলো দেওয়া হবে এই 20টা লাইভ সেশনের মধ্যে, যার মধ্যে অলরেডি 9টা হয়ে গেছে, 9টা লাইভ আমাদের অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, সো এগুলো সবকিছু আমি বিস্তারিত দিয়ে দিব, এবং সাথে তোমাদের একটা কমিউনিটি আছে যেখানে 400+ মেম্বার অলরেডি এনরোল করছে টাইম চেম্বারে, কোচ হিসেবে আমি আছি, এবং তোমাদের একটা কারিকুলাম আছে স্পেসিফিক, কোথায় থেকে মানে কোন সাবজেক্ট থেকে কতটুকু পড়তে হবে, কোন সাবজেক্ট থেকে কতটুকু পড়তে হবে, এই যে দাগাই দিছি, এই জিনিসগুলো আছে। এবং সাথে ব্রেন সিক্রেটস কোর্সটা হইতেছে গিয়ে ফ্রি, মাত্র 990 টাকায় তুমি এনরোল করতে পারো। আর যদি এনরোল করতে না চাও, আমাদের ফ্রি একটা কেমিস্ট্রি কোর্স দেওয়া আছে, এই যে অলরেডি 2155 জন হচ্ছে গিয়ে
এনরোল করছে, এনরোল করার পরে ক্লাস করতেছে, এই কোর্সটাও ফ্রিতে দেওয়া হয়েছে, আরো একটা কোর্স ফ্রিতে দেওয়া আছে ডিস্ট্রাকশন ফিক্সার, এটাও প্রায় 1200 ছাড়াই গেছে এনরোলমেন্ট। সো এই কোর্সগুলো তোমরা ফ্রিতে করতে পারো। আর যারা মনে করো যে ভাইয়া ক্যান হেল্প ইউ, এখানে বাকিদেরকে অ্যাক্সেস দেওয়া হয় নাই তাই 390 দেখাচ্ছে। সো বাট এনরোল অ্যাকচুয়ালি 400 অলরেডি ক্রস করে গেছে। সো এই টিম তাণ্ডব মেম্বারে এই যে প্যাকেজ মানে কি, তুমি এটার সাথে ব্রেন সিকটার্সও ফ্রিতে পাবা। সো আশা করতেছি খুব দ্রুতই তোমার সাথে আমার টিম তাণ্ডবে দেখা হবে। শুধু ম্যাথ না, এইভাবে ব্রেইন সায়েন্স দিয়ে বাকি সাবজেক্টগুলোতেও তুমি কিভাবে বেটার রেজাল্ট করতে পারো, নিজের ব্রেইনের ফুল পটেনশিয়াল ইউটিলাইজ করে কিভাবে জিপিএ 5 পেতে পারো, অ্যাজ আ ব্রেইন এক্সপার্ট ইন্টারন্যাশনালি সার্টিফাইড ব্রেইন কোচ, সেই জিনিসগুলো তোমাদেরকে শিখিয়ে দিব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।